এখন টি-20 সিরিজের যে অবস্থা একই অবস্থা কিন্তু ওয়ানডে সিরিজেও ছিল, যে আমরা যদি থার্ড ওয়ানডেটা জিততে পারতাম তাহলে সিরিজ জেতা হয়ে যেত আগেই। শ্রীলঙ্কার ঘরের মাঠে শ্রীলঙ্কা 100-এর নিচে কখনো অল আউট হয় না, এটা কিন্তু আবার তাদের লোয়েস্ট স্কোরের রেকর্ড। সেকেন্ড টি-20তে তো দুর্দান্ত 27 বলে 48, শামীম পাটোয়ারি ইউ বিউটি, এই শব্দটাই আমার মুখে এসছে। ইতিহাস গড়ে সিরিজ জয় নাকি আবারও ভেঙে খান খান হবে টাইগার ভক্তদের হৃদয়? লিটন দাসের সামনে সুবর্ণ সুযোগ লঙ্কাপুটিতে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে সিরিজ জয় করার। কেমন একাদশে কিংবা কি পরিকল্পনায় আজ তৃতীয় টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, এ নিয়ে আলোচনা করতে স্টার নিউজের পর্দায় আমি রেদওয়ান শাওন এবং আমার সাথে আছেন হাসান মাহাদি। মাহাদি ভাই, মানে আজকে একটা ফাইনাল বলতে গেলে আসলে সিরিজ জয়, সিরিজ ডিসাইডার, মানে আপনি কাল রাত থেকে যদি বলি আসলে ঘুমটা কেমন হলো এই ম্যাচ নিয়ে? আমার ঘুমে তেমন বিশেষ কোনো মানে তফাৎ তৈরি হয় নাই, বরঞ্চ প্রথম 2-1 দিনে এখানে অ্যাডাপ্টেশনে ঝামেলা হয়েছিল। আমি ভালো ঘুমিয়েছি, এই কারণে ভালো ঘুমিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এত প্রেশার নেওয়ার কিছু নাই, যেটা হবে সেটা তো মাঠেই হবে, খেলবে ক্রিকেটাররা। এবং এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে দলটা একটু ভালো শেপে আছে, অন্ততপক্ষে শ্রীলঙ্কায় আসার পরে। আমরা দ্বিতীয় ওয়ানডেটা এই আর প্রেমাদাসা স্টেডিয়ামে জিতেছিলাম, তো জিতে এখন টি-20 সিরিজের যে অবস্থা একই অবস্থা কিন্তু ওয়ানডে সিরিজেও ছিল, যে আমরা যদি থার্ড ওয়ানডেটা জিততে পারতাম তাহলে সিরিজ জেতা হয়ে যেত আগেই। সো এখন আবার টি-20তে সুযোগ এসছে। আমরা প্রথম টি-20টা পারলে কেলেতে হারলেও ডাম্বুলাতে কিন্তু বাংলাদেশ দল খুব দারুণভাবে ফাইট ব্যাক করেছে, স্পেশালি শ্রীলঙ্কাকে 94 রানে অল আউট করে দেওয়া। শ্রীলঙ্কার ঘরের মাঠে শ্রীলঙ্কা 100-এর নিচে কখনো অল আউট হয় না, এটা কিন্তু আবার তাদের লোয়েস্ট স্কোরের রেকর্ড। আবার আর প্রেমাদাসায় শাওন, যদি তুমি চিন্তা করো দেখবা যে এখানে সর্বোচ্চ রানের রেকর্ডটা বাংলাদেশের 215 রান। নিধাস ট্রফিতে 2018 সালে বাংলাদেশ দল সেটা করেছিল। সো আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে না, দলটা ভালো শেপে আছে, অন্ততপক্ষে তাদেরকে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। গতকালকে যখন আমরা প্র্যাকটিস সেশনে দেখেছি বাংলাদেশ দলকে বেশ হালকা মেজাজে মনে হয়েছে। সব কিছু মিলিয়ে আমার রাতের ঘুম ভালোই হয়েছে। টেনশনের ব্যাপার অন্য জায়গায়, সেটা হচ্ছে যে এখানে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার একটা প্রকোপ আছে, সেই জায়গা থেকে কিছু কোনো জায়গায় আমার মনে হচ্ছে একটু ভয় লাগছে। আপনি সত্যিই বলেছেন, যেমন আমাদের এইখানে কভার করতে আসা বিভিন্ন গণমাধ্যম কর্মীও আসলে ডেঙ্গু থেকে চিকুনগুনিয়া নানা রোগে আক্রান্ত হয়েছে এই সময়। আমরা গতকাল দেখেছি শামীম হোসেন পাটোয়ারি, তিনিও আসলে যোগ দেননি অনুশীলনে। ম্যাচের আগের এই অনুশীলনটা অনেক ক্রুশাল হয় এবং এখানে যোগ দেননি, মাথা ব্যথা ছিল আমরা পরে জানতে পেরেছি। এটা আসলে আপনাকে কিছুটা শঙ্কায় ফেলে কিনা, বা বাংলাদেশ দলের জন্য এটা কতটা শঙ্কার? এই মুহূর্তে শামীম পাটোয়ারি দলের মানে মেইন পারফর্মার। আপনি যদি প্রথম টি-20, সেকেন্ড টি-20তে তো দুর্দান্ত 27 বলে 48, শামীম পাটোয়ারি ইউ বিউটি, এই শব্দটাই আমার মুখে এসছে। এবং তিনি যেভাবে ডমিনেট করেছেন, ইম্পর্টেন্ট কি টি-20 ম্যাচগুলোতে বা লিমিটেড ওভার্স ক্রিকেটে ডমিনেট করাটা খুব জরুরি, যে ডমিনেটিং ব্যাটিং পারফরমেন্স। যিনি উইকেটে গেছেন, শ্রীলঙ্কান বোলারদেরকে পাত্তাই দেন নাই, যে কোনো দিকে শট খেলেছেন এবং মানে ম্যানুফ্যাকচার্ড শট খেলা, যেটা টি-20তে যে জিনিসটা খুবই জরুরি। ইন্ডিয়ান ব্যাটারদেরকে তুমি দেখবা শাওন, যে ওরা এখন এত বেশি ম্যানুফ্যাকচার্ড শট খেলে। ইনফ্যাক্ট ঋষভ পান্তকে যদি তুমি দেখো টেস্ট ম্যাচেও একদম টি-20 মেজাজে ব্যাটিং করে। তার মানে মডার্ন ক্রিকেট অনেক বদলে গেছে, এখানে ওই বকডাউন হয়ে থাকার কোনো সুযোগ নেই। তুমি যত বেশি বোলারদের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারবা, তত বেশি অপোনেন্টের উপরে চাপ তৈরি হবে এবং ম্যাচ জেতার পসিবিলিটি বেশি থাকবে। আমি প্লেয়ারদের নিয়ে কিংবা একাদশে যাওয়ার আগে একটু মাঠটা নিয়ে কথা বলবো। আপনি বলছিলেন 215 রান বাংলাদেশের, এখানে টি-20-র যে হাইয়েস্ট স্কোরার দল সেটা হলো বাংলাদেশের সেই 215 রান। কিন্তু এখনকার মানে আর প্রেমাদাসে আপনি গত দুদিন ধরে রিসার্চ করছেন, আর প্রেমাদাসে এর আগেও আপনি অনেক এক্সপিরিয়েন্স আছে আপনার, মানে আপনি আর প্রেমাদাসাকে ঠিক কেমন দেখেন বাংলাদেশের জন্য, বা কিংবা টি-20 ম্যাচের জন্য এই উইকেটটা আসলে কতটা উপযোগী? আমরা সেকেন্ড ওয়ানডে এখানেই জিতেছি আর প্রেমাদাসায়। 2018 নিধাস ট্রফিতে শ্রীলঙ্কাকে আমরা 2বার হারিয়েছি এবং সবচেয়ে বেশি রানের রেকর্ডের কথা তো বললামই মাত্র, যেটা বাংলাদেশেরই করা। কিন্তু সেখানে খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আর প্রেমাদাসা সময়ের সাথে সাথে অনেকটা আমাদের মিরপুরের হোম অফ ক্রিকেটের উইকেটের মতো হয়ে গেছে। ভেরি স্লোইশ ডাউন উইকেট, ড্যাম উইকেট। এখানে কিন্তু খুব প্রপার পেসে বল ব্যাটে আসে না। এবং তুমি যদি সবশেষ 10টা টি-20 এখানে দেখবা যে 10টা টি-20তে এখানে এভারেজ রান হচ্ছে আগে ব্যাট করা দল 125, 125, মানে 125 টি-20তে মিরপুরকে গালি দিলে এই মাঠটাকে আসলে গালি দিতে হবে ওই ইন টার্মস অফ। এবং তুমি সেকেন্ড ওয়ানডেতে দেখো বাংলাদেশ 250-র উপরে রান করে কিন্তু ম্যাচ জিতেছে। তার মানে অন্যান্য গ্রাউন্ড তুমি যেটা ডাম্বুলায় দেখেছো কিংবা যেটা পাল্লে কেলেতে দেখেছো, সেই উইকেটটা ডেফিনেটলি এখানে না। এখানের উইকেট অনেক স্লোইশ। এইটা আবার বাংলাদেশের জন্য ভালো, কারণ হোম অফ ক্রিকেটে ঠিক যেই ধাঁচের উইকেট আমরা পাই সেই ধাঁচের উইকেটটা এখানে পাওয়া যাবে, যে কারণে সেকেন্ড ওয়ানডে আমাদের জন্য ইজি ছিল জেতা। আমাদের স্পিনাররা এখানে ডমিনেট করেছে, মেহেদী মিরাজ ভালো বোলিং করেছে। সো এই জিনিসটা যদি আমি চিন্তা করতে চাই তাহলে আমি বলবো যেটা বাংলাদেশের জন্য ভালো, কারণ আর প্রেমাদাসায় এই সিরিজ ডিসাইডারটা হবে।
বাংলাদেশের জন্য এই জিনিসটা একটা আত্মবিশ্বাসের সাথে সাথে নিজেদের ফ্যামিলি মানে পরিচিত উইকেটে খেলার একটা অ্যাডভান্টেজও বাংলাদেশ দল নিতে পারবে। তাহলে তো আমরা এটা বলতে পারি যে শ্রীলঙ্কার এটা হোম অফ ক্রিকেট হলেও বাংলাদেশের হোম অফ ক্রিকেটের সাথে যেহেতু মিল আছে, তো বাংলাদেশের এখানে একটা অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি। এক্স্যাক্টলি, এবং এই অ্যাডভান্টেজ নিতে জানতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাডভান্টেজ সবসময় কোনো না কোনো দিক দিয়ে তোমার কাছে আসবে, কিন্তু ওইটাকে রাইট ওয়েতে গ্র্যাব করা এবং যেই প্ল্যানিং তোমার থাকে, মানে হয় কি একটা ম্যাচের আগে তো একটা প্ল্যানিং হয় যে আমরা কীভাবে অপোনেন্টের অনেক কিছু নিয়ে কাটাছেড়া হয় না, একদম তোমার কম্পিউটারে বসে বসে প্রত্যেকটা টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা যেটাকে বলি, যে এখন যেরকম তোমার প্রত্যেকটা দলে একজন অ্যানালিস্ট থাকেন, তিনি ধরে ধরে বোঝাই দেন যে এই ক্রিকেটারের কোথায় দুর্বলতা, ওকে কেমনে বোলিং করবা, কীরকম ফিল্ড সেট আপ থাকবে, 6 ওভারের পরে আমরা ফিল্ড সেট আপে কেমন যাবো, ওই সময় কোন ব্যাটার থাকলে কী ধরনের ফিল্ড সেট আপ থাকবে, কোন বোলার বোলিং করবে, বাহাতি করবে, ডানাতি করবে, এটসেট্রা নানান জিনিস। ক্রিকেট তো এত বেশি মডার্ন এবং এত বেশি সাইন্টিফিক যে এখানে প্রত্যেকটা জিনিসই তোমার মানে বিজ্ঞানের ম্যাগনিফাইং গ্লাসের নিচে দিয়ে যেতে হয়। এখানে কোনো কিছু হাইড করার যেমন সুযোগ নাই, এবং অপোনেন্ট তোমাকে নিয়ে রণকৌশল সাজাবে এবং সেই রণকৌশলের বিপক্ষেই তোমাকে আবার জেতার জন্য নিজের একটা কাউন্টার ফাইট করার ক্ষমতা তো তৈরি করতে হবে। এবার যদি একটু একাদশটা নিয়ে কথা বলি, মানে আপনি নিশ্চয়ই গতকাল থেকে প্র্যাকটিস দেখেছেন, প্র্যাকটিস দেখার পর আপনার কি মনে হয় বাংলাদেশ কোন পরিকল্পনায় কিংবা কোন একাদশে আসলে শ্রীলঙ্কাকে হারানোর পরিকল্পনা করতে পারে? বাংলাদেশ দল সেই পুরনো ধাঁচেই থাকবে, সেটা হচ্ছে আমরা উইনিং কম্বিনেশন ভাঙবো না, মানে উইনিং কম্বিনেশন ধরে রাখা। এবং গতকালকে যখন মানে ম্যাচের মানে পূর্ববর্তী প্রি ম্যাচ প্রেস কনফারেন্স যেটা আমরা বলি, প্রেস কনফারেন্সে এসেছিলেন সালাউদ্দিন, যিনি বাংলাদেশ দলের সহকারী কোচ। তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশ দল চাইলেও তো অনেক কিছু অদল বদল করতে পারে না। এই T20 সেকেন্ড T20 জয়টার পরে বাংলাদেশ দল ওই সাহস দেখাবে না, যে স্পেশালি যদি খুব বড় ধরনের কারো কোনো ইনজুরি কিংবা শামীম পাটোয়ারির জ্বরের কথা আমরা বলছিলাম, এইটা বাংলাদেশ মানে সামহাউ কোনো কারণে শামীম পাটোয়ারি যদি এই ম্যাচে না খেলতে পারেন, এটা বাংলাদেশের জন্য অনেক বড় সেটব্যাক হবে। হোপফুলি এখনও পর্যন্ত আমাদের কাছে ওইরকম কোনো সংবাদ নাই যে শামীম পাটোয়ারি খেলতে পারছেন না। শামীম পাটোয়ারির জন্য একদম শেষ মিনিট পর্যন্ত দল অবশ্যই অপেক্ষা করবে। ইনফর্ম ব্যাটার, যে কথাটা বলছিলাম, ভেরি ইম্প্যাক্টফুল। পাটোয়ারি খেলছেন একদমই মানে স্বভাবসুলভ ক্রিকেটটা, যেটা সেকেন্ড T20-তে বাংলাদেশ দলকে একটা বড় রানের পুঁজির ক্ষেত্রে দারুণ হেল্প করেছে শ্রীলঙ্কাকে বকডাউন করে ফেলার ক্ষেত্রেও। সো শামীম পাটোয়ারির যদি কোনো অসুবিধা না থাকে, আমার কাছে মনে হয় বাংলাদেশ দল কোনো চেঞ্জে যাবে না, একদম অ্যাজ ইট ইজ সেকেন্ড T20-তে যে 11টা ছিল সেটা নিয়ে বাংলাদেশ দল মাঠে নামবে। এবং আপনার কাছে যদি এমন একটা পাওয়ার থাকতো যে এই দলটা থেকে আসলে আপনি কাউকে চেঞ্জ করে ওখানে অন্য কাউকে নিতেন, এবং সেটা বাংলাদেশ দলের জেতার জন্য সবথেকে বড় হতে পারে, ট্রাম্প কার্ডও হতে পারতো, তাও সেক্ষেত্রে আপনি কি ডিসিশনটা নিতেন? এটা আমি সালাউদ্দিন ভাইয়ের মতোই বলবো যে এখানে খুব একটা লাক্সারি নাই। আমার হাতে সেই পাওয়ার দিলে আমি দলে কাকে ঢোকাতাম, কাকে বের করতাম। এটা নিয়ে গতকালকে আমরা কিছু প্রতিবেদন করেছি। কারো T20 স্কোয়াডে থাকা নিয়ে প্রশ্ন উঠছে এবং প্রশ্নটা থাকবে। বাংলাদেশ দলে কাকে নিলে আসলে বাংলাদেশ দল এই ম্যাচ জিতে? আমি ম্যাক্সওয়েলকে নিতে চাইতাম অস্ট্রেলিয়া থেকে এনে, তাছাড়া আমি কাকে নিব? অথবা ধরো আমি যদি চিন্তা করি ম্যাক্সওয়েলকে খেলাবো, নাহলে তুমি সূর্যা কুমার যাদবকে ইন্ডিয়া থেকে নিয়ে আসো, তিনি এই দলে ঢুকলে একটা ডিফারেন্স ডেফিনেটলি হচ্ছে। বাংলাদেশের আসলে ম্যাক্সিমাম ক্রিকেটার 19-20, এখানে খুব বেশি একদম মানে আহামরি তফাৎ নাই। যে হয়তো একটু ভালো বোলিং করছে সে ব্যাটিংটা খারাপ করে, আবার যে একটু ব্যাটিংটা মোটামুটি ভালো করে সে বোলিংটা খারাপ করে। সো কোনো জায়গায় একদম পারফেক্ট কম্বিনেশন পাওয়ার ব্যাপারটা নাই। সো এই জায়গা থেকে ট্রাভিস হেডকেও আনতে পারো চাইলে, যে এই দলে ট্রাভিস হেডকে ঢুকাই দিলে একজন বোলার, T20-র একজন ভালো বোলারকে নিয়ে আসলা, জাসপ্রীত বুমরাকে ধরো নিলা, তাহলে টিম অনেক ব্যালেন্স হয়ে যাবে। অন্যদিকে আপনি একটু তাসকিনকেও একটু আনলাকি মনে করেন কিনা? কারণ তাসকিন আমাদের সাদা বলে একজন সব থেকে বড় স্টার, এবং আমরা বোলিংয়ে বরাবরই ভালো করি, কিন্তু এখন এমন একটা কম্বিনেশন আসলে তাসকিনের জায়গা দেওয়াটাও কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশ দলে। মানে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? দেখো, এখানে হচ্ছে প্লেয়ারকে আসলে একটা রেশনালাইজেশনের মধ্য দিয়ে যেতে হয়, তো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা কথা আছে। তাসকিন কিন্তু খুব ইনজুরি পন্ড প্লেয়ার, প্রচুর ইনজুরিতে পড়েন। ইনফ্যাক্ট সব পেস বোলারদের মধ্যে এই জিনিসটা থাকে, তাসকিনের একটু বেশি আছে। ভালো পারফর্ম করেন, তারপরে লম্বা সময়ের জন্য আবার ছিটকে যান। শরীফুলের ক্ষেত্রেও তাই হয়েছে। তবে সেকেন্ড আবার মুস্তাফিজের ক্ষেত্রেও তাই আছে, যে একটু বাই রোটেশন খেলানো পেসারদেরকে। সেকেন্ড T20-তে বাংলাদেশের দুই বাহাতি পেসার মুস্তাফিজ এবং শরীফুল টপ নচ বোলিং করেছে। তুমি যদি একটু শরীফুলের বোলিংটা দেখো, 3 ওভার বোলিং করেছেন, 12 রান দিয়ে 2টা উইকেট, পরপর 2 ওভারে এসে মানে শ্রীলঙ্কান টপ অর্ডারের উপরে তিনি যে ধাক্কাটা দিয়েছেন সেই ধাক্কাটা দারুণ। মুস্তাফিজকে দেখো, মুস্তাফিজও এরকম 3 ওভার বল করেছেন, মেবি শরীফুল হচ্ছে 2 রান বেশি দিয়ে 1টা উইকেট পেয়েছেন। 1টা ওভার রেখে দেওয়া হয়েছিল ডেথ ওভার্সে যদি মুস্তাকে লাগে। মুস্তার প্রথম 2টা ওভার কিন্তু খুব ভাইটাল। এই ম্যাচও আমার কাছে মনে হয় যে শরীফুল যেই সুবিধাটা ডাম্বুলায় পেয়েছিল সেই সুবিধাটা আর প্রেমাদাসায় পাবেন না। শরীফুল তুমি বলছিলা যে শরীফুল তার সুইং নিয়ে অনেক কাজ করেছেন, আর প্রেমাদাসায়
সুইংয়ের ব্যাপারটা একটু কম থাকবে, উইকেট তো খুব মানে একদমই ড্যাম উইকেট, এখানে স্লো উইকেট। এখানে মুস্তাফিজ অনেক বেশি কার্যকর শরীফুলের তুলনায়, বিকজ মুস্তাফিজের কাটারে তিনি ডেফিনেটলি শ্রীলঙ্কান ব্যাটারদেরকে ভোগাইতে পারবেন। সেই জায়গা থেকে শরীফুল ওই যে ক্রস উইন্ডের কারণে ডাম্বুলায় বাতাসে যে এক্সট্রা সুইংটা আদায় করতে পেরেছেন, এটা এখানে থাকবেন না, তিনি পাবেন না। বাট শরীফুলের লাইর এবং লেংথ যদি ভালো জায়গায় থাকে, মানে একটা ডিসেন্ট এরিয়াতে বল করে যাওয়া, টি-20তে তোমাকে ব্যাটার কখন মেরে দিবে, তোমার একটা ভালো বলে মেরে দিতে পারে, তখন মনে হবে যে তুমি খুবই বাজে বোলিং করছো। কিন্তু টি-20 ফরম্যাটটাই তো এরকম, অনেক ভালো বলে এমন এমন ধরনের শট আমরা এখন দেখি, যেই শট অন্য সময় তুমি চিন্তাও করতে না বা কল্পনাও করতে না, সেগুলোও খেলছে তো ব্যাটাররা, আনবিলিভেবল কিছু শট খেলে। সুতরাং ভালো জায়গায় রাইট এরিয়াতে রাইট চ্যানেলে বোলিং করে যাওয়া, এইটা যদি করতে পারে, আমি শরীফুল মুস্তাফিজ ডুও ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু আর প্রেমাদাসায় যেই পরিসংখ্যান আমরা দেখি শাওন, এই পরিসংখ্যানটা ইম্পর্ট্যান্ট কোথায়, এখানে ডানহাতি স্পিনাররা এবং ডানহাতি পেসাররা বাহাতিদের তুলনায় ওভারঅল রেকর্ডে অনেক আগায় আছে। কিন্তু আবার লাস্ট টি-20 হিসাবে, লাস্ট 10টা টি-20 হিসাবে যদি যাও, এখানে রানই হয় না, তার মানে এখানে স্লো বোলাররা কিন্তু অনেক বেশি ডমিনেট করে। তো তোমার কাছে রাইট হ্যান্ড স্লো বোলার মেহেদী হাসান মিরাজ আছে, মেহেদী হাসান মিরাজ তো মানে খেলছেনই একাদশে, যদি মিরাজ নাও থাকে এখানে শেখ মেহেদিও আছে। শেখ মেহেদি মিরাজ দুজনেই আসলে বেসিক্যালি একই ধাঁচের বোলার, মেহেদি হয়তো একটু কুইক বলটা বেশি করেন। আবার শ্রীলঙ্কান ব্যাটাররা স্লো স্পিনের এগেনস্ট, স্পেশালি কুশল মেন্ডিসের কথা যদি তুমি চিন্তা করো, হি ইজ ভেরি গুড, মানে সে একদমই টপ লেভেলে। বাংলাদেশের বিপক্ষে কুশল মেন্ডিসের 10টা টি-20 মেবি খেলেছেন, আমি যদি ভুল না করে থাকি, 515 রান তিনি করেছেন, তার এভারেজ অলমোস্ট 54, তার স্ট্রাইক রেটও মানে 150-র কাছাকাছি বা 150-রও বেশি, মেবি 159 ওর সামথিং লাইক দ্যাট, মানে দুর্দান্ত স্ট্রাইক রেট, মানে আনবিলিভেবল। এবং প্রথম টি-20তে দেখো কুশল মেন্ডিসই কিন্তু খেলাটা ঘুরিয়ে দিয়েছে। আবার সেকেন্ড টি-20তে কুশল মেন্ডিসকে খুব দ্রুত ফিরিয়ে দেওয়ার কারণে কিন্তু শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপ কলাপস করে গেছে। 94 রানে অল আউট করে দেওয়া শ্রীলঙ্কাকে, নট আ ম্যাটার অফ জোক, ওদের ঘরের মাঠে। মানে কি ডমিনেশন বাংলাদেশের আমরা সেকেন্ড টি-20তে দেখেছি, সেই ডমিনেশন যদি এই ম্যাচেও বাংলাদেশ দল ধরে রাখতে পারে, যেটা হচ্ছে কি মোমেন্টাম, ভেরি ইম্পর্টেন্ট। ওয়ানডেতে এই মোমেন্টামটা আমরা কিন্তু আর প্রেমাদাসায় পেয়েছিলাম, কিন্তু সেটা আবার পাল্লে খেলতে গিয়ে আমরা হারিয়ে ফেলেছি, ওখানে অলমোস্ট 100 রানের ব্যবধানে হেরে যাওয়া। মানে হচ্ছে ধারাবাহিকতা, তোমার যে মোমেন্টামটা আছে সেই মোমেন্টামটাকে যদি ধরে রাখতে না পারো, তাহলে ইটস আ ভেরি ডিফিকাল্ট স্পোর্টস, অন্তত পক্ষে তুমি ভালো কিছু করতে পারবা। যদি আনচেঞ্জ 11-এই আসলে আজকে বাংলাদেশ পরিকল্পনাটা সাজায়, সেক্ষেত্রে আপনার অবজারভেশনটা কি, কোন প্লেয়ারের দিকে আপনি তাকিয়ে থাকবেন? হয় না প্লেয়ার টু ওয়াচ, না আপনার এই প্লেয়ার টু ওয়াচটা আসলে কি? প্রিভিউতে আমি বলেছিলাম যে আমি যদি ব্যাটিংয়ে প্লেয়ার টু ওয়াচ বলি, তাহলে ডেফিনেটলি তাওহিদ হৃদয়। লিটন দাস সেকেন্ড ইনিংসে, মানে সেকেন্ড টি-20তে তার ইনিংসটা খেলে ফেলেছেন, 50 বলে 76। হ্যাঁ, আবারও বলি, এখানে ডিসপিউট থাকে, 2টা লাইফ তিনি পেয়েছিলেন, 30 রানের মাথায় আর 58 রানের মাথায়। তারপরেও দিন শেষে 50 বলে লিটনের সেই 76 তাকে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি যেমন এনে দিয়েছে, একই সাথে বাংলাদেশের রানটাকে 170 এভাব করার ক্ষেত্রেও দুর্দান্ত কাজে লেগেছে। প্রথমে কিছু অ্যাঙ্কার রোলে তিনি ছিলেন, পরবর্তীতে কিন্তু গিয়ার আপ করেছেন। তাওহিদ হৃদয় অ্যাঙ্কারটা করছিলেন 25 বলে 31, কিন্তু যখন গিয়ার আপ করবেন ওই সময়টাতে গিয়ে আউট হয়ে গেছেন। তাওহিদ হৃদয়ের এই সফর অন্ততপক্ষে তার কাছে একটা ভালো ইনিংস এখনও পর্যন্ত বাংলাদেশ দলের পাওনা আছে। ন্যাচারাল স্ট্রোক মেকার আমরা জানি, খুবই কনফিডেন্টলি শট খেলতে পারেন। আজকের ম্যাচে আমার স্পটলাইট বাংলাদেশের ব্যাটিংয়ে ডেফিনেটলি তাওহিদ হৃদয়, আর বোলিংয়ে এটা বারে বারে আমি বলছি মুস্তাফিজ। ডেফিনেটলি এই মাঠে বাংলাদেশের তুরুপের তাস হবেন। মুস্তাফিজের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, তার 4টা ওভার ভাইটাল। মুস্তাফিজ যদি এই 4 ওভারে তোমার 20-25 রানের বেশি না দিয়ে দুটা উইকেট নিতে পারেন, 2-3টা উইকেট নিতে পারেন, আদার এন্ডে অন্য বোলাররাও কিন্তু সেই আত্মবিশ্বাসটা পাবে এবং শ্রীলঙ্কাকে অল্প রানের মধ্যে গুটিয়ে ফেলার সম্ভাবনা আছে। লিটনের 49 বলে 76 রানের যে ইনিংসটার কথা বললেন, 50 বলে না, না 49 বলে ছিল এটা। আচ্ছা, এক বল কম। আমি হিসাব করতেছিলাম যে 50 বলের মধ্যে লিটনকে 80 করতে হবে অন্তত, করে এক বল আগে আসলে আমি মানে লাস্ট চেক করে যেটা দেখলাম তোমার ক্রিক ইনফোতে, ওরা 50 বলে আসলে হতে পারে, তাহলে আমারও ভুল হতে পারে। অন্যদিকে আপনি যেটা বলছিলেন, মানে অবশ্যই তাওহিদ হৃদয়ের দিকে আমাদের নজরটা থাকবে, সবার, আপনারও থাকবে, আমাদেরও থাকবে। আরেকটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখা, এই যে জিনিসটা আমি গতকালকে যে 5টা কারণ নিয়ে একটা কন্টেন্ট বানিয়েছিলাম, সেখানে আমি একটা কথা বলেছি যে এই মাঠের সবচেয়ে ভাইটাল ব্যাপার হচ্ছে টস, ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা নিয়ে আসছিলাম আপনার সামনে। হ্যাঁ, তুমি হয়তো এই প্রশ্নটাই করতে আমাকে। টস খুব জরুরি। কেন টসটা জরুরি? দেখো, শেষ 10টা টি-20 আমরা যদি দেখি, রান তো বললামই যে প্রথম ইনিংসে রান হয়েছে 125। এই মাঠের ওভারঅল যত টি-20 হয়েছে, মেবি 58টা টি-20 হয়েছে, এরকম 58-57টা টি-20 হয়েছে, 57টা বা 58টা টি-20। ওখানে একটার রেজাল্ট হয়নি, বাকি 34-23। হ্যাঁ, মানে আগে ব্যাট করা দল জিতেছে 23 বার, আর পরে ব্যাট করা দল 34 বার। এটা হচ্ছে ওভারঅল রেকর্ড। কিন্তু আর প্রেমাদাসের উইকেট খুবই ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে। শেষ 10টা টি-20-তে
যারা আগে ব্যাট করেছে তারা একবার জিতেছে, নটা ম্যাচই জিতেছে হচ্ছে পরে ব্যাট করা দল, কারণ এখানে আগে ব্যাট করার খুবই ডিফিকাল্ট। যদিও তুমি যেহেতু আমার আগে এখানে এসছো, তুমি এখানকার কিউরেটর থেকে শুরু করে যারা মিডিয়া হ্যান্ডেল করছে সবার সাথে তোমার টুকটাক কথা হয়েছে, গতকালকে আমারও কথা হচ্ছিল, তখন আমাকে মানে আলোচনায় এই কথাটা উঠে এসছে যে উইকেটটা নতুনভাবে করা হচ্ছে, নতুন একটা উইকেট, এবং এই স্টেডিয়ামটা রেনোভেশনের ভেতর দিয়েও যাচ্ছে, সো উইকেটও কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু সেই চেঞ্জেস এত বেশি না, সেই চেঞ্জেস এত বেশি না যে রাতারাতি একটা উইকেটকে বদলে ফেলা যায় না। আমাদের গামিনীও পারে না রাতারাতি আসলে মিরপুরকে বদলাইতে। গামিনীর বাড়িও তো শ্রীলঙ্কা না, তো শ্রীলঙ্কানরা রাতারাতি উইকেটের চেহারা বদলাইতে পারে না। যদি সেই কথাটা সত্য হয়, গামিনীরা যদি তুমি রেফারেন্স হিসেবে টানো, আমি বলবো যে গামিনী রেফারেন্স, এবং এখানে রাতারাতি উইকেটের চেহারা বদলাবে না। প্রথম ইনিংসে পার স্কোর হচ্ছে 125, তো 125 রান করে এখানে ম্যাচ জেতাটা ডিফিকাল্টি হবে, যে কারণে পরে ব্যাট করে দল জিতেছে 9 বার 10 টি20-তে। সো লিটনের তো আসলে টি20-তে টস ভাগ্য একদমই খারাপ, প্রথম দুটা ম্যাচে তিনি টসে হেরেছেন। সো এই ম্যাচটা যদি তিনি টসে জেতেন, আমার কাছে মনে হয় তিনি চোখ বুঝে বোলিং করার সিদ্ধান্তটা নেবেন, এবং শ্রীলঙ্কাকে যদি তোমার 140 বা 150-এর নিচে বেঁধে রাখা সম্ভব। 150 কিন্তু এই মাঠে অনেক রান তারা করার ক্ষেত্রে অনেক, মানে স্লোইশ উইকেট স্পিনার, এবং বাংলাদেশ দল যেহেতু আনচেঞ্জড, আমরা বলছি যে মেহেদী মিরাজ এবং শামীম পাটোয়ারি, আল্লাহ না করুক যে শামীম পাটোয়ারি শেষ পর্যন্ত যেন খেলতে পারেন, ভেরি ইম্পর্টেন্ট, এবং তিনি বোলিংটাও করতে পারেন। কখনো তোমার 6 বোলারের দরকার পড়লে কিন্তু তুমি শামীম পাটোয়ারির কাছে যেতে পারবা, কারণ আমার কাছে কখনো মনে হয়েছে যে সাইফুদ্দিন যদিও সেকেন্ড টি20-তে দুটো উইকেট তিনি পেয়েছেন, সেই দুটো উইকেট পাওয়ার অন্যতম কারণ হচ্ছে দুই এন্ড থেকে শরীফুল মুস্তাফিজ খুবই ভালো বোলিং করে গেছিলেন, যেই কারণে একটা জায়গায় যদিও তিনি তার প্রথম ওভারে একটা উইকেট পেয়েছিলেন, কিন্তু এখনও আমার কাছে মনে হচ্ছে যে সাইফুদ্দিন তার একদম মানে বেস্ট শেপে নাই, এখনও সময় লাগবে তার শেপে ফিরতে। সাইফুদ্দিন দলে থাকবেন, সো কখনো তোমার মনে হতে পারে যে না আমার 6 বোলার লাগবে, সেক্ষেত্রে শামীম পাটোয়ারি একটা অপশন অবশ্যই দলের জন্য। আরেকটা কথা বলছিলাম, আসলে ফিল্ডিংটা কতটা জরুরি হবে এই ম্যাচের জন্য। আমরা যদি দেখি শ্রীলঙ্কা আগের ম্যাচে আপনি বলেন লিটনের 2টা ক্যাচ ছেড়েছে, এছাড়াও তারা কিন্তু বেশ কিছু বাউন্ডারিও মিস করেছে। সো এই ফিল্ডিংটা আজকে আসলে বাংলাদেশের জন্য কতটা ভালো করাটা জরুরি? ফিল্ডিং এখন মডার্ন ক্রিকেটে গত 15 বছর যদি তুমি চিন্তা করো, একটা সময় আমরা সাউথ আফ্রিকাকে দেখতাম দুর্দান্ত ফিল্ডিং সাইড, এখন প্রত্যেকটা দল ভালো ফিল্ডিং করে। তুমি নিউজিল্যান্ডের ফিল্ডিং যদি দেখো, ফ্র্যাঞ্চাইজ লিগে কি অদ্ভুত ক্যাচ হয়, কি অদ্ভুত মানে গ্রাউন্ড ফিল্ডিং হয়। তো ফিল্ডিংয়ে মানে MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি ফিল্ম যদি তুমি দেখো শাওন, সেখানে দেখবা যে যখন কিছু সিনিয়র ক্রিকেটারকে দল থেকে MS বাদ দেন, তখন একটা কথা তিনি বলেন যে একজন ব্যাটার আপনাকে প্রতিদিন রান নাও করে দিতে পারে, একজন বোলার প্রতিদিন আপনাকে উইকেট নাও দিতে পারে, কিন্তু একজন ভালো ফিল্ডার প্রতিদিন আপনার 30 রান বাঁচাবে। টি20 ম্যাচে 5 জন ফিল্ডার যদি 5টা ভালো ফিল্ডিং করে, তার মানে ধরো 5টা 4 বাঁচায়, সেই ক্ষেত্রেও তো তোমার 16 রান সেভ, 16 রান কম হবে অপোনেন্টের, মানে 5টা বাউন্ডারি যদি রাইট ওয়েতে বাঁচানো সম্ভব হয়। আর ক্যাচ যদি নেওয়া যায় তাহলে তো কথাই নেই, ক্যাচ তো নিতেই হবে। দুর্দান্ত একটা, ধরো তুমি কুশাল পেরেরা তো এই মাঠের সবচাইতে বেশি রান তার টি20-র, আর প্রেমাদাসাই বলছে কুশাল পেরেরা 3 নম্বরে ব্যাট করবে। সো কুশাল পেরেরার ধরো একটা এমন বাউন্ডারি লাইনে এমন একটা দুর্দান্ত ক্যাচ হলো যে কুশাল পেরেরা হয়তো বা খেলেছিল ছক্কার জন্য, কিন্তু একটা দুর্দান্ত ক্যাচ হয়েছে, তিনি আউট হয়ে গেলেন 0 রান করে। এটা তোমাকে কতখানি আগায় দিবে, বোলারকে কি পরিমাণে স্ট্রেংথ দিবে, বোলারকে কি পরিমাণে কনফিডেন্স দিবে, তারপরের বলগুলো সে কত ভালো করবে চিন্তা করে দেখো। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ ইতিহাস করে একটা সিরিজ জয় করবে, এবং লিটনের হাত ধরে কিংবা বাংলাদেশ দলের যারা রয়েছে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এই দলটার কাছ থেকেই বাংলাদেশ দল নিজেদের প্রথম সিরিজটা শ্রীলঙ্কার মাটিতে জয় করবে। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা তৃতীয় টি20-তে।